জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। ফেব্রুয়ারিতে একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা। ভাষণকে জুলাই সনদ লঙ্ঘন বলছে বিএনপি। নতুন সংকটের শঙ্কা জামাতের। খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। মোদ্দা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার করতে চায় বিএনপি। দ্বিমত থাকা বিষয়ের সমাধান হবে সংসদে। সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে নিয়ে যাওয়ার পথ পাত্রে দিতে পারবেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে ছাড় নয়, হুঁশিয়ারি সিইসির। একদিনে নয়, ধাপে ধাপে ভোট চায় কয়েকটি রাজনৈতিক দল। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, দর্শক এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। মধ্য ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে হবে গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সংসদের উচ্চ কক্ষে থাকবে পিআর। আর এছাড়া সংসদের প্রথম 180 দিনে সংবিধান সংশোধন করা হবে এবং পরবর্তী 30 দিনে গঠন করা হবে উচ্চকক্ষ। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দেওয়ার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যুতে সব রাজনৈতিক দল একমত হলেও বিভক্তি দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, একই দিনে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উচ্চ কক্ষে থাকবে পিআর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠিত হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
এই প্রতিনিধিরা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সংগঠিত হত্যাকাণ্ডের মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন, পিআর নিয়ে হ্যাঁ কিংবা না বলার প্রস্তাবের মাধ্যমে জনগণের সাথে জবরদস্তি করা হয়েছে। প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন, যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। একই দিনে নির্বাচন ও গণভোটের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতে সংকট আরও বাড়বে বলেও মনে করেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছে। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে পারেন না, এতে নৈতিকতার প্রশ্ন রয়ে যায় বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন। দ্রুততম সময় শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড ছিলেন, যারা মূল পরিকল্পনাকারী ছিলেন, তাদেরকে বিচারটা দ্রুত করতে হবে। ফলে 17 তারিখে রায়ের তারিখ দিয়েছেন, এটা অবশ্যই ওয়েলকাম মুভ, এবং আমরা লক্ষ্য রাখবো যে বিচার কার্যক্রমটা সঠিকভাবে হয় কিনা। ট্রাইব্যুনাল বলেছে 17 তারিখে ওনারা রায় ঘোষণা করবেন। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। আগামী নির্বাচনে বিজয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ নির্বাচন। রাজধানীতে এক সেমিনারে রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, দেশের চলমান সংকট উত্তরণে জাতীয় ঐক্য এবং তার সাথে অবশ্যই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় ঐক্য শীর্ষক এই সেমিনারে কথা বলেন রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনরা, যেখানে বক্তাদের প্রায় সবার একই সুর, দেশের সংকট উত্তরণে 26 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখার তাগিদ দেন তারা। আমরা যদি পুরো নেশনকে জাতীয় ঐক্যের জন্য, জাতীয় সার্বভৌমত্বের জন্য, জাতীয় নিরাপত্তার জন্য গালভানাইজ করতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা মোকাবেলা করতে পারি। আমাদের বর্তমান অবস্থায় আপনাদের পছন্দ হোক কিংবা না হোক, একটা নির্বাচন ছাড়া এই অবস্থার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এটা আমাদের মেনে নেওয়াটা আবশ্যক। এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতা অস্বীকার করে আমরা যদি অন্য কথা বলি, তাহলে রাষ্ট্র আরো বিপদের মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না।
সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার ভাষণের কথাটা এসেছে, আমরা মনে করি আমাদের অনেকেরই ভিন্ন মত আছে কিছু কিছু বিষয়ে, তারপরেও এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এটা মেনে আমাদের সবাইকে এখন নির্বাচনে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবারে নেপালের দিকে তাকান, তারা গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দিকে গেছে, তাদের শান্তির দিকে তাকান, আমাদের অবস্থার দিকে তাকান। জনগণের কাছে যাওয়ায় ঐক্য ধরে রাখা। সো জনগণের দিকে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে, এটি আমাদের বিশ্বাস। তাহলে এই দেশে সবসময় ঐক্য থাকবে। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া দেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাততে দিতে পারবেন। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের কথাও জানান মির্জা ফখরুল। আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক থাকার পরামর্শ দেন বিশিষ্টজনরা। রাজনৈতিক দলগুলিকে ধারণ করতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। আচরণবিধির বিষয়ে কমিশন কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। আর অন্যদিকে গণভোট ঠিক কবে হবে সেই বিষয়ে এখনো কোনো কিছুই খোলাসা করেনি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানার পর কমিশন সভা করে সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিন। সকালে 6টি ইসলামিক ও বিকালে 6টি বাম দলকে সংলাপে ডাকে নির্বাচন কমিশন। এই সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানায়। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ বেশ কয়েকটি দল রাজনৈতিক দলগুলোর কমিটিতে 33% নারী রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়ার আহ্বান জানান। 8টি বিভাগে আলাদা 8 দিনে নির্বাচন করার দাবি তাদের। কোন দল তার কতজন প্রার্থী মহিলা দিবে, কতজন প্রার্থী পুরুষ দিবে, এটা দলের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তফসিল করেন নাই, কিন্তু টাকা ছড়াছড়ি ঘুরতেছে, এইটা তো আমরা বাংলাদেশের মানুষ চায়। যেটার পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে যথাক্রমে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা। বাম রাজনৈতিক দলগুলো জানায়, গরিব মেহনতি মানুষ যেন প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে পারে, সেটা ইসি চায় না। তাই জামানত ও নির্বাচনী ব্যয় বাড়িয়েছে ইসি। আরপিও ও আচরণবিধি তৈরির আগেই সংলাপের প্রত্যাশা করেছিলেন বলেও জানান তারা। আশা করছি নির্বাচনের দিনে গণভোটের ব্যাপারটা হবে, ফলে একটা বাড়তি দায়িত্ব, যেটা এই প্রান্তে একটা ঐতিহাসিক একটা গুরু দায়িত্ব আপনাদের উপরে বর্তাবে। আমার দেশের স্বাধীনতা বিরোধী, তার বিরুদ্ধে কি আমি কথা বলতে পারবো না? নির্বাচন কমিশনের উপর সকলের আস্থা নেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আস্থা পুনরুদ্ধারের জন্য ইসি চেষ্টা করছে বলে জানান তিনি। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটি আস্থাহীনতা, এটা অস্বীকার করার জন্য নাই। এই আস্থাটাকে পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি, করে যাব, আরো করব। প্রধান নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনে তিনি রেফারির ভূমিকায় থাকতে চান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। বলেন, তফসিলের পর আচরণ বিধি নিয়ে আরও কঠোর হবে কমিশন। আর গণভোট কবে হবে সে বিষয়ে কমিশন বসে পরে সিদ্ধান্ত নেবে। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। এছাড়া আমাদের এই মুহূর্তে কোনো
মতামত দেওয়া যথার্থ হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না, কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু জাম্প ওভার দোজ ভায়োলেশনস। এই জন্য যেখানে ভায়োলেশনস হবে, ব্যত্যয় হবে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো কিন্তু যখন শিডিউল ঘোষণা হবে। 54টি নিবন্ধিত রাজনৈতিক দলই ইসির কাছে সমান বলেও জানান সিসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কি আছে শেখ হাসিনা সহ 3 আসামির ভাগ্যে তা জানা যাবে আগামী 17 নভেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আর 4 দিন পর রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই রায়ে প্রসিকিউশনের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি, আর আসামি পক্ষের প্রত্যাশা খালাস। জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম কোনো রায় ঘোষণার দিন ধার্য হবে। তাই বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 9টার দিকে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। বেলা 12টার পর জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের কি সাজা হয় তা জানা যাবে আগামী 17 নভেম্বর। 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। প্রসিকিউশন বলছে 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠায় থরে থরে সাজানো অপরাধের আমলনামা, গণহত্যার ভিডিও, গণমাধ্যমের রিপোর্ট আর 54 সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে এই 3 আসামির নৃশংসতা। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের। একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে দেশ জুড়ে তাণ্ডব শুরু করেছে ফ্যাসিস্টের দোসররা। সহিংসতা করে বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না বলে জানান চিফ প্রসিকিউটর। যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। আর শেখ হাসিনার আইনজীবী বলছেন সঠিকভাবেই চলেছে বিচারিক প্রক্রিয়া। যথেষ্ট চেষ্টা করেছি, আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই। আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি। রাষ্ট্রপক্ষের দাবি আন্তর্জাতিক মানদণ্ডে এই বিচার হয়েছে, যাকে প্রশ্নবিদ্ধ করার কোনোই সুযোগ নেই। প্রসিকিউশন বলছে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগই প্রমাণ করতে পেরেছেন তারা। তাদের মতে ফাঁসির মঞ্চ যেন হাতছানি দিয়ে ডাকছে সাবেক প্রধানমন্ত্রীকে। যদিও শেখ হাসিনার আইনজীবী বলছেন খালাস পাবেন তার আসামি। তবে আসামিদের ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 17 নভেম্বর পর্যন্ত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রাজশাহীতে দুর্বৃত্তের হামলায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন, আর এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ঘটনার প্রকৃত কারণ জানতে পেরেছেন কিনা? আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছে। তিনি বলছেন যে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত 6 তারিখে বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসনিম নাহার লুচি সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন আসামি লিমন মিয়ার বিরুদ্ধে। সেখানে কিন্তু সেই সাধারণ ডায়েরিতে উল্লেখ রয়েছে যে তারা হামলার আশঙ্কা করছেন এবং তার পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের উপর হামলার আশঙ্কার কথা কিন্তু সাধারণ ডায়েরিতে বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুচি উল্লেখ করেছিলেন এবং নিরাপত্তা বাড়ানোর কিন্তু কথা বলেছিলেন। তো মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে একমাত্র আসামি লিমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে, সে নিজেও আহত, তাকে হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিচারকের যে স্ত্রী তাসনিম নাহার লুচি, তার সাথে পূর্ব পরিচিত ছিল,
হামলাকারী আসামি লিমন মিয়া, তার কাছ থেকে মাঝে মধ্যেই সাহায্য সহযোগিতা নিত বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা প্রত্যক্ষদর্শী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এক পর্যায়ে সেটি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্বের ফলেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে বলে কিন্তু আমাদেরকে পুলিশ জানিয়েছে। আর আজকে দুপুরে রাজশাহীর যে ডাবতলার যে বাসা বিচারক আব্দুর রহমানের, সেই বাসায় হামলাকারী লিমন মিয়া কিন্তু সেখানে প্রবেশ করে এবং তার ছুরিকাঘাতে বিচারক আব্দুর রহমানের স্ত্রী আহত হয় এবং তার সন্তান তাওসিফ জামান কিন্তু সে নিহত হয়। এই মুহূর্তে পুলিশ বিষয়টি তদন্ত করছে। হাসপাতালে বিচারকের স্ত্রী চিকিৎসাধীন রয়েছে এবং একসাথে আসামিও চিকিৎসা রয়েছে। পুলিশ বলছে যে পূর্ব শত্রুতাদের এই ঘটনা ঘটেছে এবং তদন্ত শেষে তারা বিস্তারিত বলতে পারবেন। এই ছিল রাশি থেকে সর্বশেষ সোহাগ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে ফুটপাতে একটি ড্রাম থেকে একটি খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো খবর জানবো, যুক্ত হব আমাদের সহকর্মী জোবায়ের সানির সঙ্গে। সানি, জানাবেন নিহতের পরিচয় কি জানা গিয়েছে কিনা, নারী বা পুরুষ কার ছিল ওই মরদেহটি, এবং এই বিষয়ে পুলিশ কি বলছে, অতিরিক্ত কোনো তথ্য পাওয়া গেল কিনা? সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন 17 নভেম্বর শেখ হাসিনার গণহত্যার রায় নিয়ে দেশে কোনো শঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। বড় ধরনের কোনো সমস্যা নাই, ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নাই। আপনাদের সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে, বাট আপনাদের সবাই সহযোগিতা থাকলে। সেমস গ্লোবালের আয়োজনে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা শুরু হলো 3 দিন ব্যাপী নির্মাণ, আবাসন, পানীয় জ্বালানি খাত নিয়ে প্রদর্শনী। 30তম বিল্ড সিরিজ অফ এক্সিবিশনস, 27তম পাওয়ার সিরিজ অফ এক্সিবিশনস এবং 7ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী 2025। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। অতিথি ছিলেন মুজাফফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল USA অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর মেহেরুন এন ইসলাম। প্রদর্শনীগুলো 13 থেকে 15 নভেম্বর প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।